আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা ৪-৫টি স্টক নিয়ে কথা বলবো। এই স্টকগুলো বাছাই করার পূর্বে আমি ফান্ডামেন্টালকে খুব একটা গুরুত্ব দিইনি, কারণ এই মুহূর্তে মার্কেটে ফান্ডামেন্টাল খুব একটা ভালো কাজ করছে না। এই স্টকগুলো পিওর টেকনিক্যাল বেসিসে আমি বাছাই করার চেষ্টা করেছি, এবং আমি এইখানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি স্টকগুলোতে কোন প্লেসটা ভালো একটা এন্ট্রি জোন হতে পারে, কোন প্লেসটা স্টপ লসের জন্য বেটার হতে পারে, এবং কোথায় আমরা আমাদের প্রফিট টার্গেট রাখতে পারি। সো যে কোনো অ্যানালাইসিসে প্রথমে আপনার হোয়াই দিয়ে স্টার্ট করতে হবে। আপনি যে কোনো কিছু অ্যানালাইজ করেন, আপনি আপনার পারিপার্শ্বিক সিচুয়েশন অ্যানালাইসিস করেন, আপনি হিউম্যান বিহেভিয়ার অ্যানালাইজ করেন, হোয়াই হোয়াই ইট ইজ বিহেভিং লাইক দ্যাট। সো আমাদের স্টক মার্কেটে ফান্ডামেন্টাল বলি বা টেকনিক্যাল বলি, এর ব্যতিক্রম না। অ্যানালাইসিস মানেই আপনার বেশ কিছু হোয়াইয়ের আনসার খুঁজতে হবে এবং তারপরে আপনি ডিডাকশনের মাধ্যমে আপনি বের করতে পারবেন যে আমার এখন কি করা উচিত, বা এইটা এই এই অ্যানালাইসিসের আসলে আহ, ফলাফলটা কি। সো আমরা ধরেন যে আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করি, ধরেন কোনো একটা স্টকের ইপিএস বাড়ছে। সো এইটা দিয়ে আসলে ঝাঁপায় পড়া যাবে না, কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন আপনার আসলে একটু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, ১ বছর, ২ বছর, ৩ বছর। সো ইপিএসটা কেন বাড়তেছে, আপনি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান, আপনারা দেখতে পারবেন যে এটা রেভিনিউ কেমন হচ্ছে, এটার কি রেভিনিউ বাড়ছে নাকি রেভিনিউ কমছে। এখন ধরেন রেভিনিউ এর পরে আপনি একটু গ্রস দেখতে যাবেন, আপনি একটু অপারেটিং দেখতে যাবেন। সো আগের ২-১ বছরের তুলনায় এইটা রেভিনিউ, মানে যদি ধরেন রেভিনিউ কইমাও কিন্তু অনেক সময় ইপিএস বাড়তে পারে। সেলস কমছে, বাট এটার কস্ট অফ গুড সিওজিএস এটার কমার কারণে দেখা যাচ্ছে যে এটার গ্রস প্রফিট বাড়ছে। তো এখানে আপনার আরো একটু দেখতে হবে, আপনার এখানে দেখতে হবে যে আপনার একটু ক্যাশ ফ্লোতে যেতে হবে, ক্যাশ ফ্লোতে আপনার অপারেটিং ক্যাশ ফ্লো দেখতে হবে, আপনার ফিনান্সিয়াল ক্যাশ ফ্লোটা একটু দেখতে হবে। যেহেতু সেলস কমছে, তাহলে এইখানে আসলে সেলস কমার কারণটা কি, এটা আপনার একটু বের করতে হবে। আপনি একটু ব্যালেন্স শিটে গিয়ে দেখতে পারেন যে আপনার কোম্পানি কি পরিমাণ লোন নিচ্ছে, কি পরিমাণ লোন পরিশোধ করছে। সো এই এক ইপিএস বের করতে গিয়ে আপনার কিন্তু অনেক ডিপ ডাউনে যেতে হচ্ছে। আপনি ধরেন আপনার গ্রস প্রফিট কমছে, কেন আপনার গ্রস প্রফিট কমছে, এটা যখন আপনি অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবেন তখন কিন্তু আপনি আহ, জিনিসটা দেখতে পারবেন, বা জিনিসপত্র বা সিওজিএস এর, আপনি যখন সিওজিএস এর একটু ডিপ ডাউনে যাবেন তখন কিন্তু আপনি জিনিসগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। টেকনিক্যালও সেম, টেকনিক্যালও সেম। যে মার্কেট এইখান থেকে এত শার্প একটা মুভ দিল, তারপরে মার্কেট নিচে আসতেছে, এটার মানে কি, এখানে কি তাহলে তাহলে এই বায়ার আসলে করলোটা কি, মার্কেট কি তার একটা ভালো প্রাইস পয়েন্টে আসছে যার কারণে এই বায়াররা আগে তাদের একটা টেরিটরি ক্রিয়েট করে রাখছে, এবং এই টেরিটরির মধ্যে কি তারা অনেক দিন বাই করতে যাচ্ছে। আচ্ছা বুঝছেন একটা ব্যাপার? আমার আপনার আর বড় একটা ইনস্টিটিউটের বাই করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে আমি আপনি কিন্তু খুব ভালো একটা মানে অ্যাডভান্টেজ পাই, এই অ্যাডভান্টেজটা আমরা কখনো মনে রাখার চেষ্টা করি না, বা এই অ্যাডভান্টেজটা আমরা বুঝি না অনেক সময়। আপনি যখনই ট্রেডিং ফ্লোরে বলবেন বা কোনো একটি স্টক পিক করতে যাবেন, আপনার দুইটা পক্ষ ভেবে নিতে হবে, যে একটা পক্ষ অনেক ক্যাশ নিয়ে বসে আছে, তাদের অনেক স্টক পিক করতে হবে। আরেকটা পক্ষ আমি আপনি, যাদের ক্যাশ কম, তারা অল্প কিছু স্টক পিক করতে হবে। এখন অনেক স্টক পিক করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, এবং অনেক স্টক তারা কিন্তু বেটার একটা ভ্যালুয়েশনে পিক করতে যাবে। এখন আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিসের কনসেপ্টটা কি আসলে, টেকনিক্যাল অ্যানালাইসিসের কনসেপ্টটা হইলো যে এই যে বড় বড় ইনস্টিটিউট বা ব্যাংক, তারা ভ্যালুয়েশন বের করবে। ভ্যালুয়েশন আমি আপনি বের করব না। তারা ভ্যালুয়েশন বের করার পরে ওই অঞ্চলে তারা অনেকদিন বাই করতে যাবে। এই যে একটা অঞ্চল যে তারা ক্রিয়েট করতেছে, এই অঞ্চলের মাঝখানে আমরা একটু প্রফিট করে নিব। ওই অঞ্চলে বাই করার পরে তারা জাম করতে যাবে, এই জাম্পে তারা ধরেন যে এত দূর গেল, আমরা এইখান থেকে এইটুকের মধ্যে একটু প্রফিট করে নিব। আমাদের কথা হইলো যে ভাই তোমাদের অনেক টাকা আছে, তোমরা মার্কেটকে তোমাদের মতো করে চালাইতে পারো, আমাদের এত সামর্থ্য নেই, আমরা মার্কেটকে আমাদের মতো করে চালাইতে পারবো না। কিন্তু আমাদের যখন খুশি আমরা এন্ট্রি করতে পারবো, আমাদের যখন খুশি আমরা বের হয়ে যেতে পারবো। এইটা হলো আমার আপনার সুবিধা। কিন্তু তাদের যখন খুশি তারা কিন্তু মানে তাদের ফুল অ্যামাউন্ট নিয়ে এন্ট্রি করতে পারবে না, এবং তাদের যখন খুশি তারা কিন্তু তাদের ফুল অ্যামাউন্ট নিয়ে বের হইতে পারবে না। সো এইখান থেকে উদ্ভব হয়েছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস,
যে আমরা তাদের ফুটপ্রিন্ট একটু দেখার চেষ্টা করবো যে হ্যাঁ তোমাদের কাছে তো অনেক টাকা আছে, তোমরা ইচ্ছা করলেই কিন্তু তোমরা মানে এইখান থেকে তোমরা 10, 20, 30, 50, 100 কোটি টাকার স্টক কিনে কিন্তু একদিনে স্টককে তোমরা 40 টাকা থেকে 80 টাকার ঘরে নিয়ে যেতে পারবে না। তোমাদের কম দামি স্টক কিনতে হবে, তোমাদের স্টক কিনতে হবে 40 টাকা থেকে 50 টাকার মধ্যে, তারপরে তোমরা 80 থেকে 100 টাকার মধ্যে গিয়ে ওই স্টকটা সেল করতে পারবে। সো এই যে তারা যে এই প্লেটা করবে, এই প্লেয়ের মাঝখানে আমরা ছোট ছোট কিছু প্রফিট করে নিব। এটা হলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস উদ্দেশ্য। ওকে, সো জ্ঞান অনেক দিলাম, এখন আমরা কিছু স্টকের অ্যানালাইসিস আসি। ইউনিক এইচআরএল। সো শীতের মৌসুম, হোটেলগুলো ভালো চলার কথা। সো এটা একটা ম্যাক্রো অ্যানালাইসিসের পার্ট। সো আমি ওই জিনিসটা দেখবো না, আমরা দেখবো যে এখানে টেকনিক্যালি মার্কেটের কি অবস্থা। আই এম নট শিওর যে এখানে মার্কেট কেন এত শর্ট টাইম শো করছে। ওকে, আমাকে একটু সময় দেন, আমরা একটু দেখে আসি। ওকে, ইউনিক এইচআরএল এ আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ইউনিক এইচআরএল এর আগে এখানে একটা ফ্লোর ছিল, এটা 2021 সালের ব্যাপার। তারপরে এই জায়গাটাকে যখন ক্রস করছে তখন কিন্তু অল্প একটু সময় জায়গা থেকে অনেক স্ট্রং একটা লাভ দিছে। মানে ইউনিক এইচআরএল এর একটা ভালো ভ্যালুয়েশনের পয়েন্ট হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 40-এর দিকে। সো এই প্রাইস পয়েন্টটা খুবই অ্যাট্রাকটিভ। এই প্রাইস পয়েন্ট থেকে মার্কেট বারবার লাভ দিছে, এই প্রাইস পয়েন্ট থেকে মার্কেট বারবার লাভ দিছে। এবং লাস্ট টাইম এই প্রাইস পয়েন্টে মার্কেট একটু মানে এটা কিন্তু উইকলি চার্ট, মার্কেট এখানে 8-10 উইক ছিল, মানে 2-2.5 মাসের মতো এখানে মার্কেট ছিল। মানে যারা এই অনেক নিচে ইনভলভ হয়ে গেছে তাদেরকে একটু মার্কেট আউট করে মার্কেট অনেক স্ট্রং একটা লাভ দিছে, এবং মার্কেট কিন্তু আবার ওই জায়গাটায় আসছে। কিন্তু আমি একটা কথা কিন্তু বারবার বলি, মার্কেট সবসময় তার গ্যাপ গুলা ফিল আপ করছে। আপনারা যদি দেখেন মার্কেট তার গ্যাপ ফিল আপ করছে, মার্কেট তার গ্যাপ ফিল আপ করছে। মার্কেট কিন্তু এই অঞ্চল ছেড়ে চলে গেছিল, আবার মার্কেট আসছে, মার্কেট তার গ্যাপ ফিল আপ করছে। এইটার কিন্তু খুব বড় একটা রিজন আছে। এই রিজন গুলো আমি আপনাদের মানে আমার এই রিজন গুলো ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক সময় লাগে এবং অনেকগুলো ক্লাস লাগে, একটা ক্লাসে এই রিজন গুলো ব্যাখ্যা করা যায় না। মার্কেট তার গ্যাপ ফিল আপ করছে, এই জায়গায় গ্যাপ ছিল, দেখেন মার্কেট এই জায়গায় গ্যাপটা ফিল আপ করছে, এই জায়গায় গ্যাপ ছিল, মার্কেট এই জায়গায় গ্যাপটা ফিল আপ করছে। যেটা আমরা বলি মানে টেকনিক্যাল একটা একটা টার্মে বলি এফবিজি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট এই গ্যাপ গুলো ফিল আপ করতে চায়। তো এই জায়গায় একটা গ্যাপ ছিল, মার্কেট তার গ্যাপ ফিল আপ করছে। এই যে এই জায়গায় একটা গ্যাপ ছিল, মার্কেট এই গ্যাপের অনেকটা ফিল আপ করছে, কিন্তু এই দিকে কিন্তু এখনো মার্কেটের লিকুইডিটি গ্র্যাব করার মতো আছে। এটার একটা বড় কারণ হচ্ছে মার্কেটের একটা তৃতীয় পক্ষ আছে। এই তৃতীয় পক্ষকে আমরা অনেকে চিনি না, যারা হলো নন ডাইরেকশনাল, যারা লিকুইডিটি প্রোভাইডার। আপনি যদি একবার লিকুইডিটি প্রোভাইডারের কনসেপ্টটা ভালো করে বুঝেন, যেটা নিয়ে কোথাও কোনো আলোচনা করা হয় না, কোথাও না, কিন্তু লিকুইডিটি প্রোভাইডারের মানে মার্কেটে লিকুইডিটি প্রোভাইডারের খেলা অনেক মজার। এবং এই খেলাটা বুঝতে পারলে মার্কেট আমাদের এই লিকুইডিটির যে খেলাটা, এই খেলাটা আমরা খুব ভালো বুঝতে পারি। এবং লিকুইডিটির খেলাটা যদি বুঝতে পারি তাহলে মার্কেট আসলেই অনেক সহজ হয়ে যায়। সো লিকুইডিটি প্রোভাইডাররা সবসময় আমার আপনার যে বাই সেলের যে পয়েন্টটা আছে, বিড আস্কের যে পয়েন্ট আছে, তার মাঝখানে তারা প্লে করে। এখন ধরেন বিড এইখানে, এইখানে হচ্ছে মার্কেটের একটা ধরেন সাপোর্ট আছে, এইখানে মার্কেটের একটা রেজিস্ট্যান্স আছে। সেই বিড আস্কের মাঝখানে লিকুইডিটি প্রোভাইডাররা প্লে করে, দ্যাটস ওয়াই এই গ্যাপগুলো পূরণ হয়। সো এটা আর অনেক ডিটেইলসে অনেক কিছু বিস্তারিত বলা যায়, কিন্তু এত কিছু বিস্তারিত বলতে গেলে আসলে আমাদের এই সেগমেন্টটা অনেক বড় হয়ে যাবে। সো আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি, মার্কেট এইখানে কিন্তু একটা গ্যাপ আছে। হ্যাঁ, যদিও এইখানে মার্কেট কিছুদিন ছিল, কিন্তু দেখেন মার্কেট কিন্তু ইউনিক চ্যানেল কিন্তু অনেক দিন তার লিকুইডিটি গুলো ফিল আপ করে, এবং এইটা কিন্তু অনেক নিচের দিকের লিকুইডিটি, এবং ইউনিক চ্যানেল কিন্তু অনেক নিচে আসছে। সো ইউনিক চ্যানেলে এই মুহূর্তে আমি যেই সম্ভাবনাটা দেখতেছি, হয় এই প্লেসটা অথবা এই জায়গা থেকে একটু উপরের একটা প্লেস, এই যে এই প্লেসটুক, মানে যে প্লেসটুক এখনো খালি আছে, এই খালি প্লেসটুকের মধ্যে ইউনিক এইচআরএল হয়তোবা অনেক দিন থাইকা, বা আমি বলতে না ডাইরেক্ট এইভাবেই কিন্তু মার্কেট একুমুলেশন জোনে থাকে না। আমরা যেইভাবে একুমুলেশন চিন্তা করি, একুমুলেশন সবসময় এইভাবে হয় না, একুমুলেশন এইভাবেও হতে পারে।
মাঝে মাঝে একটু উপরে গেল, আবার এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আমরা যেইভাবে মানে আমরা শেখানোর সময় আমরা যেইভাবে মার্কেটে যেইভাবে টানছি, মার্কেটে এইভাবে না, মার্কেটে যেইভাবে। দ্যাটস ওয়াই মাঝে মাঝে আমাদের একটু লাইন চার্টে যাওয়া উচিত। লাইন চার্ট আমাদের সুন্দর একটা ভিউ দেয়, অ্যাকচুয়াল মার্কেটের ভিউ দেয়, প্রত্যেকটা মুহূর্তের মার্কেটের ভিউ দেয়। সো যাই হোক, আমরা যেহেতু লাইন চার্ট দেখে অভ্যস্ত না, আমরা ক্যান্ডেল দেখে অভ্যস্ত। সো এটা আমি আপনাদের লং টাইম ফ্রেমে বুঝাইলাম, মার্কেট এই গ্যাপটা ফিল আপ করতে পারে অথবা এই গ্যাপটা, কিন্তু যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে এই গ্যাপ মার্কেট ফিল আপ করতে পারে, কিন্তু আমাদের টার্গেট সেট করতে হবে এই নিচের গ্যাপে। বুঝেন একটা জিনিস, বুঝেন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, ধরেন আপনি এইখানে একটি স্টক নিলেন, এইখানে একটি স্টক পিক করলেন, আপনার প্রফিট টার্গেট এই পর্যন্ত, আপনি এইখানে এটার স্টপ লস রাখলেন। আমি এটা আরেকটু বেটার ভাবে দেখানোর চেষ্টা করি, মানে একদম কমন সেন্স, কিন্তু এই জিনিসগুলো আমরা মিস করে যাই। মার্কেট ডাউন ট্রেন্ডে এইখান থেকে আপনি একটা গ্রিন ক্যান্ডেল দেখলেন, আপনি এইখানেই স্টকটা পিক করার ট্রাই করলেন। আপনি কি করবেন, এটা নিচে স্টপ লস দিবেন, এইখানে প্রফিট টার্গেট রাখবেন। বাট এটা কি হইলো আসলে? মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, আপনার ভাইবা নিতে হবে মার্কেট আবার ডাউনে আসতে পারে। আচ্ছা, নরমালিও যদি আপনি একটা দাগ দেন, সো আপনার স্টপ লস কিন্তু এইটার নিচে থাকা উচিত এবং আপনার প্রফিট টার্গেট কিন্তু এইটার নিচে থাকা উচিত। তাহলে আপনি যদি এইখানে এই স্টকটা পিক করেন, এটা কি হবে? এটা কিন্তু হবে না। আপনি স্টকটা পিক করতে হবে আর অনেকটা নিচে। যে মার্কেট এই এখন কিভাবে আপনারা এই ডাউন ট্রেন্ডে স্টক পিক করবেন, এইটার জন্য আপনার একটা জিনিস দেখতে হবে যে মার্কেটের এই মুভটা কেমন শার্প। এখানে তো আমি একদম মানে একদমই স্ট্রং ভাবে দাগাই দিচ্ছি, মার্কেট তো আসলে এইভাবে 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 উপরে যেতেছে। সো শার্প একটা মুভ, ধরেন এটা ডাউনে আসছে বাট শার্প একটা মুভ, তখন আপনি এই ডাউন ট্রেন্ডকে একটা হিসাব করে এইটার অনেকটা নিচে আপনার স্টপ লস রাখতে হবে, কিন্তু আপনার এন্ট্রিটা কিন্তু আপনি আপনার মতো করে রাখতে পারেন। হ্যাঁ, অনেক স্টক আপনার নাগালে আসবে না, হুইচ ইজ মানে এটা 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 আলাদা একটা ফ্যাক্টর। অনেক স্টক আপনার নাগালে আসবে না, বাট দ্য থিং ইজ যেই স্টকগুলো আপনার নাগালে আসবে আপনি ওই স্টকগুলাই পিক করেন। সো স্টপ লস পিক করাটা অনেক মানে এই জায়গাটায় আমরা অনেকে ধরা খাওয়া যাই। এইটা অনেক মানে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক অ্যানালিটিক্যাল একটা ব্যাপার। স্টপ লস পিক করতে আমরা অনেকে ধরা খাওয়া যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের স্টপ লস হিট করে মার্কেট নিয়ে যায়। এখন আমি এই জায়গায় কেন স্টপ লসটা পিক করছি, দেখেন মার্কেটের এই অঞ্চলেও কিন্তু একটু গ্যাপ আছে। সো মার্কেট যদি চাই এই গ্যাপটা পূরণ করে কিন্তু মার্কেট উপরে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এন্ট্রিটা এই জায়গায় রাখছি যেন আমার স্টপ লসটা, একটা কথা বলি ভাই, প্রথমে আপনার স্টপ লস আপনার রাখতে হবে। আপনি প্রথমে আপনার স্টপ লস রাখেন, ধরেন আমি এই গ্যাপের নিচে আমি আমার স্টপ লস রাখবো, এইটা বিবেচনা করে কিন্তু আমি এন্ট্রিটা এইখানে চিন্তা ভাবনা করতেছি। আমি কিন্তু চাইলে এন্ট্রিটা এইখানে চিন্তা ভাবনা করে আমার স্টপ লস এখানে রাখতে পারতাম, যে এইটার নিচে স্টপ লস রেখে দিলাম, শেষ। নো, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট গ্যাপ ফিল আপ করতে পারে, এটা ধরে নিয়ে আপনার স্টপ লস রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এই যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের নিচে স্টপ লস রাখছি এবং গ্যাপ ফিল আপ করতে পারে এই চিন্তা করে, এবং এইখানে আরেকটা মানে এখানে বেশ কিছু যুক্তি আমি কাজে লাগাইছি। ফার্স্ট অফ অল দেখেন, আগে আগে আমি একটু বলি যে এই মার্কেটটা কেন আমার মনে হয় যে মানে একটু বেটার করার সম্ভাবনা আছে। মার্কেটে আমরা দেখতেছি এইটার আশেপাশে আসলেই মার্কেট একটা মুভ নেই, এটার আশেপাশে আসলেই মার্কেট মানে এই প্রাইস পয়েন্ট থেকে মার্কেট আসলে ভালো একটা মানে মানে ভ্যালুয়েশনের একটা প্রাইস পয়েন্ট। আমরা কিন্তু ফান্ডামেন্টাল জানি না, কিন্তু আমি যেটা বললাম যে আমরা তাদের ফুটপ্রিন্ট অনুসরণ করার চেষ্টা করতেছি, যে এই প্রাইস পয়েন্টটা অ্যাট্রাকটিভ, এই প্রাইস পয়েন্টে আসলে মার্কেটে ভলিউম বেড়ে যায়, মার্কেট ভালো একটা মুভমেন্ট শুরু করে, সো এই প্রাইস পয়েন্টটা অ্যাট্রাকটিভ। সো এই অ্যাট্রাকটিভ প্রাইস পয়েন্টে মার্কেট বেশ কয়েকবার আসছে, মার্কেট নিচে আসছে, আবার মার্কেট এই প্রাইস পয়েন্ট থেকে মুভ করছে। ভেরি অ্যাট্রাকটিভ এই প্রাইস পয়েন্টটা, শুধু অ্যাট্রাকটিভ না, এবং এই অঞ্চলের লিকুইডিটি ফিল, যদি মার্কেট মুভ করে যায় আমরা কিন্তু স্টপ লস ট্রেইল করে যাব। যদি 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 মুভ করে যায় অনেক বড় সড়ো মুভ করতে পারে, মুভ না করলো ধরলাম আমরা মুভ করবে না, আমরা ধরলাম আমাদের লং টার্ম অ্যানালাইসটা ঠিক, যে মার্কেট এই অঞ্চলের লিকুইডিটি ফিল করতে পারে। সো এই অঞ্চলের লিকুইডিটিও যদি মার্কেট ফিল করে, মার্কেট কিন্তু নিচে আইসা দেখেন এই জায়গায় অবস্থান করতেছে। সো মার্কেট যেই কাজটা করতে পারে, একটা নিচে বাড়ি দিয়া তারপরে মার্কেট উপর দিয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি একটু গ্যাপ রাখছি, যে আর একটা দিন নিচে আসলেই মার্কেট আমাদের এন্ট্রি পয়েন্টে চলে আসবে।
তারপর আমরা একদম অল্প একটি স্টপ লস নিয়ে আমরা মোটামুটি যদি দেখি মোটামুটি 4-5% না 5%-এর কম একটি স্টপ লস নিয়ে আমরা মোটামুটি একদম কম প্রফিট টার্গেট করলেও আমরা 10-11% প্রফিট টার্গেট করতে পারি। কিন্তু যদি মার্কেট প্লে করে যায়, কিন্তু আমি আপনাদের আরেকটা টার্গেট দিচ্ছি, কিন্তু যদি মার্কেট প্লে করে যায় স্টপ লসটা একটু বড় নেবেন। এই ক্ষেত্রে আপনাদের এই ক্ষেত্রে স্টপ লসটা আপনি যখন প্রফিট টার্গেট বড় রাখবেন, আপনার স্টপ লসটা এই জায়গায় থাকবে এবং আপনি কিন্তু মিনিমাম 52 পর্যন্ত প্রফিট টার্গেট করতে পারবেন যদি মার্কেট প্লে করে যায়। সো এইটা হলো ইউনিক এইচআরএল এর ব্যাখ্যা এবং কেন আমি ইউনিক এইচআরএল পিক করলাম। এখন আমরা একটু দেখব সিনো বাংলা। ওকে, সিনো বাংলার ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু উইকলিতে যাই, সিনো বাংলার ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে সিনো বাংলাও কিন্তু নিচের দিকে মোটামুটি বেশ গ্যাপ আছে। সিনো বাংলাও নিচের দিকে মোটামুটি বেশ গ্যাপ আছে, কিন্তু উপরের দিকে লিকুইডিটি কিন্তু ফিল এবং এই অঞ্চলটা খুব অ্যাট্রাকটিভ। আমি সিনো বাংলার একটু মানে লং টার্মের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটা বেশ অ্যাট্রাকটিভ। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একটা অ্যাট্রাকটিভ অঞ্চল থেকে মার্কেট যখন অনেক দিন বাই করে ফেলে, এটা কিন্তু মোটামুটি 2017-2018 থেকে এই অঞ্চলটা অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো একটা অ্যাট্রাকটিভ অঞ্চল থেকে মার্কেট যখন অনেক দিন বাই করে ফেলে, দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি মার্কেট ওই অঞ্চলটাকে রেসপেক্ট করে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা হচ্ছে সিনো বাংলা কিন্তু এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে গেছে। দেখেন গ্যাপের এই অংশটা ফিল আপ করছে এবং এই অঞ্চলটা এত বেশি অ্যাট্রাকটিভ যে মার্কেট কিন্তু এই অঞ্চল থেকে খুব শার্প মুভ নিছে। এবং লাস্ট টাইম দেখেন প্রত্যেকবার মার্কেটের ফলটা দেখেন, মার্কেটের ফল শার্প, মার্কেটের ফল শার্প, মার্কেটের ফল শার্প। এইবার মার্কেটের ফল কিন্তু খুব স্লো অ্যান্ড স্টিডি, খুব স্লো অ্যান্ড স্টিডি, খুব স্লো অ্যান্ড স্টিডি। সো বুঝেন, আমরা সিনো বাংলা যখন মানে মার্কেটে লিস্টেড হয়েছে, সিনো বাংলার এই প্রাইস পয়েন্টটা আপনারা বাদ দেন, এই প্রাইস পয়েন্ট থেকে সিনো বাংলা অনেক আগে উঠে গেছে। মানে সিনো বাংলা যখন লিস্টেড হয়েছে তখন সিনো বাংলার অবস্থা খুব একটা ভালো ছিল না। তো এই প্রাইস পয়েন্টের পরে মার্কেট বা বড় বড় ইনস্টিটিউট এই প্রাইস পয়েন্টটাকে তাদের একটা তাদের ভ্যালুয়েশন প্রাইস পয়েন্ট ধরে নিচ্ছে, যে তারা ভ্যালুয়েশন করে বের করছে যে মার্কেট সিনো বাংলা 31 থেকে 40-এর মাঝখানে একটা ভালো প্রাইস পয়েন্ট। সো সিনো বাংলাকে আপনার এই অঞ্চলটাই হিসাব করতে হবে। এই অঞ্চলটায় আমি আশা করতে যে এই অঞ্চলটায় সিনো বাংলা এখনো একুমুলেট হচ্ছে। যদিও সিনো বাংলা খুব শর্ট শর্ট ট্রেড হয়, আমি এটা মানে বেশ কিছু সাইন দেখে বোঝা যাচ্ছে, বাট এই অঞ্চলটা এই অঞ্চলের লিকুইডিটি শেষ, এই অঞ্চলের লিকুইডিটি শেষ। প্লে করে গেলে অনেক লম্বা প্লে করতে পারে, কিন্তু কিন্তু মার্কেট যেহেতু নেগেটিভ ট্রেন্ডে, এবং আমি আপনাদের যে ব্যাপারটা বললাম, দেখেন আমি কিন্তু চাইলে এই অঞ্চলটাকে টার্গেট করতে পারতাম, আমি এই অঞ্চলটাকে টার্গেট করিনি, এর নিচে টার্গেট করছি। আমি ধরেই নিছি মার্কেট একটা নেগেটিভ ট্রেন্ডে থাকবে, আমি ধরেই নিছি যে মার্কেট এরকম একটা নেগেটিভ ট্রেন্ড ক্রিয়েট করতে পারে, যেহেতু এইবারও মার্কেট লোয়ার লো ক্রিয়েট করছে। কিন্তু আমি এইখানে যেটা চিন্তা করতেছি যে মার্কেট, বুঝেন, আপনি যদি এইখানে মার্কেটের এন্ট্রিটা করেন, আপনার স্টপ লস কিন্তু আপনি এইটা নিচে রাখতেছেন না। আমি একটু আগে যেটা বললাম যে আপনার স্টপ লস কিন্তু আলটিমেটলি রাখা উচিত এই জায়গায়, আলটিমেটলি রাখা উচিত। কিন্তু যেহেতু আমরা দেখতেছি উপরের অঞ্চলে লিকুইডিটি ফিল এবং নিচে আসার সাথে সাথে খুব শার্প একটা আপ মুভ, এবং এই ফুল মুভটা খুব শার্প, এবং এই অঞ্চলে মার্কেট অলরেডি একটা ধাক্কা দিয়েছে, যে অঞ্চল থেকে খুব মানে এই বিগ ক্যান্ডেলটা, একটা কথা মনে রাখবেন যে মার্কেট যখন এই ধরনের একটা স্ট্রং নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে উইদাউট ভলিউম, দ্যাট মিনস এটা একটা প্যানিক ক্যান্ডেল। আমি আপনাদের এই প্যানিক ক্যান্ডেলের আরো কিছু উদাহরণ দেখাই। এইটা একটা প্যানিক ক্যান্ডেল, এটা কিন্তু আমরা উইকলি চার্টে আসছি, এটা একটা প্যানিক ক্যান্ডেল। সো এই ধরনের কিছু প্যানিক ক্যান্ডেল থাকে, যেটা আমি আপনাদের বলছি যে মানে আগের লোকজন যখন ট্রেডিং ফ্লোরে যেত, তারা দেখতো যে মার্কেটের প্রাইস কেমন ফল হচ্ছে আর মার্কেট ট্রানজেকশন কেমন হচ্ছে। এই ক্যান্ডেলে কিন্তু ট্রানজেকশন বেশি হয় নাই। এইটা যেই কাজটা করছে, যে এই অঞ্চলে ধরেন যে এটা তো মার্কেট অনেক দিন তো একটা অঞ্চলে ছিল, এখন যারা এই যে এই সব অঞ্চলে বাই করছে, তাদের অনেকেরই স্টপ লস থাকবে এখন এই অঞ্চলে। এই যে ফুল অঞ্চল স্টপ লস হিট করে
মার্কেট কিন্তু এইটার ভিতর ঢুকে গেছে, এই অঞ্চলের ভিতর ঢুকে গেছে, এবং মার্কেট আবার একটা ডিসকাউন্ট প্রাইস অফার করতেছে। সো এই অঞ্চলটায় দেখেন, আমি যদি আপনাদের দেখাই যে এই অঞ্চলটায় এর আগের বার থেকেও একটা বাইং আসছে, এই যে এই বাইংটার কথা আমি বলতেছি, এই বাইংটা এই অঞ্চল থেকে এইবারও একটা বাইং আসছে। তারপরে মার্কেট তাদের স্টপ লস হিট করছে, উপরে গেছে, আবার মার্কেট কিন্তু ওই যে একটা যে বেটার ভ্যালুয়েশনের একটা অঞ্চল, এই অঞ্চলের আশেপাশে আসতেছে। এবং আমি এইখানে একটা আপনাদের জিনিস দেখানোর ট্রাই করি, মার্কেটের এই যে এই জায়গায় যে একটা গ্যাপ আছে, এই যে এই জায়গায় যে একটা গ্যাপ আছে, মার্কেট এই গ্যাপটা কিন্তু ফিল আপ করার জন্য কিছু সাইড ওয়েজ থাকতে পারে। দ্যাটস ওয়াই আমি সিনেমার স্টপ লসটা একটু একটু মানে উপরের দিকেই নিছি, বেশি বেশি নিচে নিইনি। কিন্তু সিনেমা বাংলা মুভ করলে কিন্তু অনেক উপরে মুভ করতে। আমি একটা জিনিস আপনাদের দেখাই, আপনারা যদি চান যে সিনেমা বাংলা স্টপ লস এইখানে নিয়ে আপনারা একটা মানে 1 বছরের জন্য ওয়েট করতে রাজি, তাহলে সিনেমা বাংলা আপনারা এইখানেও নিতে পারেন। আপনাদের প্রফিট টার্গেট আপনারা কিন্তু এইখানেও রাখতে পারেন। সো আমি আচ্ছা, যে কারণে আমি বলতেছি যে আমি স্টপ লস কেন আমি মানে এই যে এইভাবে স্টপ লসটা চিন্তা করিনি, কারণ এটা একটা বেটার প্রাইস পয়েন্ট, মার্কেট তাদের স্টপ লস হান্ট করছে। আহ, আমি একটা জিনিস দেখি, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, একটু বুঝেন। মার্কেট ডাউন ট্রেন্ড, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, হায়ার হায়ার লো, হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো। তারপরে বুঝেন মার্কেট লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো ক্রিয়েট করতে, তারপরে হায়ার হাই, হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট যখন সবারই স্টপ লস হিট করে আবার যখন এই অঞ্চলে আইসা পড়ে, দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি এই যে মার্কেট এই হায়ার হাই ক্রিয়েট করতেছিল, মানে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হচ্ছিল, এই আপ ট্রেন্ডটা ভ্যালিড, এইটা আপ মুভ করতে পারে। বাট মার্কেটের ওই যে আমি একটা জিনিস বলি, বায়ার সেলার ম্যানিপুলেশন। সো কোনটা ম্যানিপুলেটিভ মুভ, কোনটা অ্যাকচুয়াল বায়ারদের মুভ, কোনটা অ্যাকচুয়াল সেলারদের মুভ, এটা আমাদের বুঝতে হবে। সো দ্যাটস ওয়াই সিনেমা আমি স্টপ লস বেশি একটা বড় নেইনি, কারণ যদি নিচে আসে মার্কেট এই অঞ্চলের আশেপাশে আসতে পারে, মার্কেট এই অঞ্চলে আসতে পারে, এই যে এই গ্যাপটা ফিল আপ করে আসতে পারে। সো তখন আপনাদের স্টপ লস নিতে হবে এইরকম, আপনাদের প্রফিট টার্গেট তখন থাকবে 3:2.2, আপনাদের স্টপ লসটা এরকম নিতে হবে, এবং আমরা প্রফিট টার্গেট অনেক বড় থাকবে, আপনার স্টপ লসটা হয়তো আরো নিচে হতে পারে, নিতে হতে পারে। সো তখন আমার প্রফিট টার্গেট 2:6.62। কিন্তু আমি আপনাদের এখন এত মানে, কারণ যেই ব্যাপারটা আমি বললাম যে সিনেমা বাংলা যদি মানে সাইড হয়ে চলে যায়, এই অঞ্চলের মাঝখানে অনেক দিন ঘুরবে, 1 বছর 1.5 বছর ঘুরতে পারে, কারণ তখন এটা একটা পিওর একুমুলেশন জোনে চলে যাবে। দ্যাটস ওয়াই আমি এইটার জন্য আপনার রিকমেন্ড করবো না। তো সিনেমা বাংলার জন্য ভালো একটা প্রাইস পয়েন্ট হতে পারে 36 এর আশেপাশে, এবং এইটা তার একুরেট যে মানে সাপ্লাই জোন আছে তার একটু আগে আমি এটারে, যেটা আমি বললাম যে এটা আমি হায়ার হাই বা ইকুয়াল হাই আমি ধরবো না, আমি ধরবো এটা লোয়ার হাই ক্রিয়েট করবে। সো ওই হিসেবে আমরা এটা মোটামুটি 44 থেকে 44.5 এর দিকে আমরা এটার টার্গেট নিতে পারি, এবং স্টপ লস আমরা নিতে পারি 32 এর কাছাকাছি। ওকে, বিডি অটো কার্ড খুবই ভালো একটা স্টক। এটা যদি আপনার ইপিএস দেখতে যান, এটার ইপিএস দেখতে গেলে আপনাদের মাথা ঘুরায় যাবে। এটার ইপিএস সরি ইপিএস না সরি পি রেশিও মেবি 700-র দিকে। সো খুবই নেগেটিভ ইপিএস এ আছে। কিন্তু আমি এইখানে মানে আমি যেটা প্রথমে বলছি, আমরা টেকনিক্যাল বেসিসে কিছু স্টক পিক করছি। সো দুইটা কাজ করতে পারে, এক, মার্কেট এই অঞ্চলের মাঝখানে মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। দ্যাটস ওয়াই আমি স্টপ লসটা এই অঞ্চলের নিচে নিচ্ছি, কারণ এইখানে একটা গ্যাপ আছে। মার্কেটের এই অঞ্চলটা মোটামুটি ফিল, মার্কেটের এইখানে একটা গ্যাপ আছে, মার্কেটের এইখানে একটা গ্যাপ আছে। সো হয় নিচে এসে এই গ্যাপটা আমাদের সাইডওয়েজ থাকবে, এবং সাইডওয়েজ থাকলে আমরা আমাদের কস্ট টু কস্টটা পাওয়া যাবো, হয়তো আমাদের স্টপ লস হিট করবে না, তার আগেই হয়তো আমাদের কস্ট টু কস্টে চলে আসবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু স্টপ লস একটু নিচে নিচ্ছি, এবং এইখানে কিন্তু আমাদের স্টপ আমাদের 1:3 চলে আসে। এবং আমাদের প্রফিট টার্গেটটা যদি আমি দেখি, আমরা এই যে এই গ্যাপটা আমরা আরো একটু কমাই দিব প্রফিট টার্গেট, আমরা এই যে এই গ্যাপটা কিন্তু ফিল করতে পারে, কারণ এই গ্যাপের আমরা দেখতে পাচ্ছি যে এই গ্যাপটা
প্রথমে ফিল করছে, সো ছাড়াই গেলে এই গ্যাপের একটু উপরে গিয়া তারপরে মার্কেট আবার নিচে আসতে পারে, নিচে আইসা এই অত্র অঞ্চল ফিল করতে পারে। আবার সবসময় যে সব গ্যাপ ফিল করবে এরকম কোনো কথা নেই। মার্কেট যখন দুইটা গ্যাপ দেয়, ধরেন এইখানে একটা গ্যাপ দিচ্ছে, এইখানে একটা গ্যাপ দিচ্ছে, তারপরে যখন মার্কেট নিচে আসে, মার্কেট নিচের গ্যাপটা ফিল নাও করতে পারে, মার্কেট এই গ্যাপ ফিল করে অনেক সময় উপরে উঠে যায়। সো এর মাঝখানে কিছু মানে এই যে এই গ্যাপ ফিল করলো না, এই গ্যাপ ফিল করলো, এর পিছনেও কিছু লজিক আছে। এই লজিক গুলো আসলে এত শর্ট সময় ব্যাখ্যা করা সম্ভব না। সো যে ব্যাপারটা আমি বললাম, উপরের অঞ্চলের লিকুইডিটি, এটা কিন্তু উইকলি চার্ট। উপর অঞ্চলের লিকুইডিটি ফিল, মার্কেটের এই অঞ্চলে একটা গ্যাপ আছে, গ্যাপ অঞ্চলটা আমরা ব্লু কালার দিচ্ছি, আমার নিচেও একটা গ্যাপ আছে, কিন্তু ওই গ্যাপটাকে আমরা আপাতত ফিল করে বলে আশা করছি না। আর যদি ফিল করে, আমি যেটা আশা করছি যে মার্কেট যেহেতু অনেক দিন ডাউন ট্রেন্ডে থাকার প্রশ্ন নিচ্ছে, মার্কেট হয়তো এইদিকে আইসা মার্কেট এই পুরো অঞ্চলে গিয়ে তারপর নিচে এসে এই গ্যাপটা ফিল করার চেষ্টা করতে পারে। বাট আপাতত যেহেতু এইখানেও কিন্তু মার্কেট দেখেন আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছিল, শিফট হয়ে পরে একদম উইদাউট ভলিউম মার্কেট প্যানিক দিচ্ছে, উইদাউট ভলিউম। যেটা আমি বলতেছিলাম গতকালকের একটা ব্যাপারে, বলছিলাম যে 1950 সালে মানুষ কিভাবে ট্রেডিং করতো, যে তারা দেখতেছে যে এখানে মার্কেট 100 থেকে 70-এ চলে আসছে, বুঝেন, 100 থেকে মার্কেট 70-এ চলে আসছে ধরেন এক মাসে। কিন্তু ট্রানজেকশন আগে হইতো যে এখানে প্রতিদিন 1000টা ট্রানজেকশন হইতো, ওইখানে 100 থেকে 70 আসলে মাত্র 200 ট্রানজেকশন হয়েছে। দে আর বেটার অ্যানালিস্ট, তারা আমাদের চেয়ে অনেক ভালো অ্যানালিস্ট ছিল, কারণ তারা জিনিসগুলো একদম মানে মানে আমাদের মতো টেকনিক্যালি দেখতো না, যে হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন তারা মুখস্থ করতো না, তারা জিনিসগুলো অবজার্ভ করতো, তারা জিনিসগুলো অ্যানালাইসিস করতো। আমরা কিন্তু এখন অ্যানালাইজ করি না, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্টে আসছে অথবা এই যে স্টপ লস হিট করছে, স্টপ লস হিট করলেও এই অঞ্চল অনেকদিন থাকতে পারে, আমি তো আপনাদের বললাম যে এই ব্যাপারটা। কিন্তু মার্কেট যেহেতু প্যানিক দিয়ে আসছে এবং মার্কেট এই অঞ্চলকে আবার মানে হিট করে, মার্কেট যদি একটু ভিতরে গিয়ে আসতো আমাদের জন্য অনেক ভালো হইতো, বুঝছেন। এই সেম জিনিসটা যদি এই পর্যন্ত গিয়ে আসতো আমাদের জন্য ভালো হতো, যে মার্কেট সেলারদের এরিয়াকে চ্যালেঞ্জ করে আসছে। বাট তারপরেও খুব একটা খারাপ হয় নাই, কারণ মার্কেট মোটামুটি এই অঞ্চলকে হিট করে নিচে আসতেছে এবং এই অঞ্চল থেকে মার্কেট এর আগেও একটা শার্প মুভ নিচ্ছে। সো মার্কেট যদি এই অঞ্চলের আশেপাশে কোনো একটা জায়গায় এসে যদি ভালো একটা সেন্টিমেন্ট শো করে, আমরা কিন্তু এইখানে একটু ট্রেড এক্সিকিউট করতে পারি, কিন্তু আমাদের স্টপ লসটা কিন্তু এই জায়গায় রাখতে হবে। স্টপ লস কিন্তু আমরা এর উপর রাখতে পারবো না। সো মার্কেটের ভলিউমও কম, মার্কেট একটা মুভমেন্ট নিয়ে আসতে পারে। এরপরে আসছে ঢাকা ব্যাংক। সো ঢাকা ব্যাংক এর আগে আমি মানে আমার গ্রুপে সাজেস্ট করছিলাম, ওইটা মেবি আই এম নট শিওর, মেবি এইরকম কোন একটা ক্যান্ডেলে যখন এটা উপরে যাচ্ছিল, তখন আমি হয়তোবা এইরকম কোন একটা মানে হয়তোবা আমি মানে এই দিকে আমি হয়তো সাজেস্ট করছিলাম যে আরেকটু যদি নিচে আসে তাহলে নিতে পারেন। সেখানে আসছে, এখান থেকে রিএকশন দিচ্ছে, বাট যেহেতু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে ছিল, দ্যাটস ওয়াই আমি কিন্তু ঢাকা ব্যাংক মানে করতে পারি নাই। মানে ঢাকা ব্যাংক আমাদের অলমোস্ট স্টপ লস, এখন স্টপ লস হিট করছে আমি বলবো না, বাট অলমোস্ট স্টপ লস হিট করছে। এটা অনেক দিন আগের একটা 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 এটা আমি কবে দিছিলাম, এটা বেশ আগের একটা মনে হচ্ছে। তো যাই হোক, ঢাকা ব্যাংক আমরা এই এখন আবার দেখতে পারি। সো ওইবার আমরা আমাদের লিকুইডিটি আমরা হয়ে গেছিলাম আচ্ছা, ব্যাংক সেক্টর নিয়ে কথা বলবো না আজকে আমি, ঢাকা ব্যাংকটা আমি আপাতত রাখলাম, কারণ ব্যাংক সেক্টর নিয়ে আমি আজকে কথা বলবো না। সামান্তা লেদার এইটাও খুবই ফালতু একটি স্টক, এটারও যদি আপনারা পি রেশিও দেখতে যান, আমি শিওর পিটি শিওর 500-র উপরে হবে। বাট আমরা এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার পেয়েছি, দেখেন সামান্তা লেদার এই প্রাইস পয়েন্টটা খুব অ্যাট্রাকটিভ প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্টটা সামান্তা লেদারের বেশ অ্যাট্রাকটিভ প্রাইস পয়েন্ট, এবং তার উপরেও একটা অ্যাট্রাকটিভ প্রাইস পয়েন্ট আছে, এবং সামান্তা লেদার কিন্তু ওই জায়গা থেকেও বেশ কয়েকবার মুভ নিছে। সো বুঝেন, সামান্তা লেদার দুইটা একটা অ্যাট্রাকটিভ প্রাইস, একটা এইটা একটা এইটা। সো এই জায়গা থেকে স্ট্রং কিছু মুভ কিন্তু আসছে, কিন্তু এই জায়গার কিন্তু যারা লিকুইডিটি মানে এই জায়গার যারা মানে বাই করছিল তাদেরকে স্টপ লস হিট করাইছে, আবার এই অঞ্চলের ভিতরে ঢুকে গেছে এবং মার্কেট খুব স্লোলি নিচে আসার চেষ্টা করতে হয়।
দ্যাটস ওয়াই এইটা সামান্তরাল লেদারের জন্য একটা বেটার প্লেস হতে পারে বাই করার জন্য, এবং স্টপ লসটা এটা নিচে আমরা রাখতে পারবো। এবং আমরা যদি একটা জিনিস দেখি, মার্কেটে কিন্তু দুই ভাবে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হতে পারে। শার্প ডাউন ট্রেন্ড, আরেকটা এইরকম ডাউন ট্রেন্ড। সামান্তা লেদারের কিন্তু ডাউন ট্রেন্ডটা খুব স্লো। এটা আসলে ডাউন ট্রেন্ড, পারফেক্ট ডাউন ট্রেন্ড না, সাইডওয়েজ, এইখানে সাইডওয়েজ, তারপরে কিন্তু এটা উপরে যাওয়ার চেষ্টা করতে। সো আমরা যদি এইটাকে একটা হাই বলি, এইটা লোয়ার হাই, এইটা লোয়ার হাই, এইখানে একটু হায়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করছিল, কাজ হয় না, কিন্তু ডাউন ট্রেন্ডটা অনেক স্লো, অনেক অনেক স্লো। দ্যাটস ওয়াই যদি মুভ করে এটারও কিন্তু অনেক বড় মুভ করার সম্ভাবনা আছে। তো সামান্তা লেদারে আমি কিন্তু দুইটা টার্গেট ফিক্স করছি, কিন্তু এই ক্ষেত্রে আপনার স্টপ লসটা একটু বড় নিলে বেটার। আমরা যদি একটু উইকলিতে যাই, হ্যাঁ স্টপ লসটা একটু বড় নিলে বেটার, কারণ এই অঞ্চলের আশেপাশে এসে দেখেন, এর আগে এই অঞ্চলের আশেপাশে সাথে সাথে রিয়েকশন দিতে। তো এই অঞ্চলে আসলে মার্কেট একটা রিয়েকশন দিয়ে ফেলবে, এই অঞ্চলে আসলে মার্কেট একটা রিয়েকশন দিয়ে মিনিমাম এই পর্যন্ত আপনি দিয়ে ফেলবে যদি এই অঞ্চলে আসে। দ্যাটস ওয়াই আমি দুইটাই স্টপ লসই কিন্তু মোটামুটি এই অঞ্চলের নিচে নিচ্ছি। কিন্তু আমি এই জায়গায় আমার স্টপ লসটা আর বড় করতে পারবো না, কারণ 1:2.28 নিচ্ছি, এর চেয়ে আমি স্টপ লস বড় করতে পারবো না। আমরা যেই কাজটা করছি এখানে, যে আমাদের প্রফিট টার্গেট যেখানে মিট করে, আমাদের প্রফিট টার্গেট যেখানে মিট করে, আমরা তার একটু নিচে আমাদের প্রফিট টার্গেট রাখছি। কিন্তু স্টপ লস এখানে বড় করা সম্ভব না, কারণ ফালতু স্টক যদি চলে আসে এই অঞ্চলে অনেকদিন থাকতে পারে। সো এইখান থেকে যদি মুভ করে যায় বেটার, এই মুভটা এই পর্যন্ত সাস্টেইন করতে পারে। আর যদি আরো একটু নিচে আইসা, মানে এই অঞ্চলে যদি সাইড থাকার পরে আর একটু নিচে আইসা তারপর উপরে যাওয়ার চেষ্টা করে, দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি মার্কেট এই অঞ্চল লিকুইডিটিও ডাউন হয়ে যাবে, মার্কেট একটা লম্বা মুভের প্রস্তুতি নিতে পারে। সো আজকের ভিডিও আর বড় করবো না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।